কি করছিস তুই এসব? তুই কি ভুলে গেছিস আমি তোর বড় বোন? আপু, আমি আজ তোমার কোনো কথা শুনব না। রাহুল, তুই আমার ভাই, আর ভাই বোন কখনো এসব করতে পারে না। চুপ থাক, তুই আমার বোন হস আর যাই হোক, আজ আমার মাথা নষ্ট। আমি আজ কোনো বাধা মানব না। তারপর আমি আমার ছোট ভাইয়ের কাছ থেকে কিছুতেই রেহাই পেলাম না। আমি যখন ঘুমিয়ে পড়লাম তখন আমার বিছানায় এসে আমার সাথে যা করল তা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে। তাহলে আসল ঘটনাটি শুরু করি। আমার নাম রাহুল। আমি খুবই একটা স্মার্ট ছেলে। ছোটবেলা থেকেই আমি আমার বড় বোন উষার প্রতি দুর্বল। সব ভাই বোনের মাঝে আমি বড় বোনকেই বেশি পছন্দ করি। বড় ভাই, মেজ বোন, ছোট বোন আর ছোট ভাই সব এক দলে থাকলেও আরেক দলের শুধু শেষ ভাই আমি আর বড় বোন উষা থাকি। সব মিলে আমরা 4 ভাই আর 3 বোন। বড় 3 ভাই, তারপর 2 বোন, তারপর ছোট ভাই আর ছোট বোন। আমি মেঝা। আমার বয়স এখন 21 বছর আর বড় বোন উষার বয়স এখন 22 বছর। এই কাহিনীর শুরু আমাদের জন্ম থেকেই। আমরা গ্রামের বড় জমিদার ঠাকুর বাড়ির বড় ছেলেমেয়ের ঘরের ছেলেমেয়ে। ছেলেমেয়েদের মাঝে ছোটবেলা থেকেই সবচেয়ে সুন্দরী উষা আপু, আর তার সবচেয়ে বড় ভক্ত আমি। সে যেখানে যায় আমিও তার পিছে পিছে যাই। সব বাচ্চাদের সাথে ওর জন্য মারামারি করি। এমনকি বাড়িতে বাকি ভাই বোনের সাথেও দুজনের দল পাকিয়ে ঝগড়া করি। উষাকে শাসন করলে বড় দাদাদের সাথে আমার মারামারিও বাধে। উষার যে কোনো কথা আমি পারি না, সব বায়না মেটাই। আর বড় হয়ে আমাকে উষা ছেলেবেলা থেকেই শাসন করে। কিন্তু বড় হবার সাথে সাথে আমার এই বোনের প্রতি এক অন্যরকম ভালো লাগা সৃষ্টি হলো। দিনে দিনে উষা যেমন সুন্দরী হতে লাগলো, আমিও তাকে দেখে অবাক হতে লাগলাম। যে বয়সে আমার বন্ধুরা পাড়ার অন্য মেয়েদের নিয়ে ভাবত, সেই বয়সে আমি নিজের বোনকে নিয়ে ভাবতাম। অবশ্য পাড়ার বেশিরভাগ পুরুষের নজরেই উষার রূপের ওপর পড়ত, কিন্তু ভাই বলে আর সব ছেলেরা যেমন প্রকাশ্যে কোনো মেয়েকে নিয়ে নোংরা কথা বলতো কিংবা প্রকাশ্যে মেয়েদের দিকে তাকাতো, তেমন কিছু আমি করতে পারতাম না। বরং কোনো ছেলে তার বোনের দিকে নজর দিলে পরে তাকে ভালো করে ধোলাই করতাম। মেয়েরা ছেলেদের আচরণ বেশ ভালোই বোঝে। উষা আমার এই নতুন পরিবর্তন ধরতে পারেনি তা কিন্তু নয়। সে বোঝে আমি তার এতটাই ভক্ত আর তাকে এতটাই ভালোবাসি যে তার প্রেমেও পড়তে পারি। কিন্তু এই প্রেমের কোনো সমাধান নেই, কারণ সে আমার বোন। আমার বোনের হাতে রান্না ছাড়া আমি ভাত খেতে পারতাম না। বোন হিসাবে অনেক ভালোবাসি, তাই বেশি কিছু আশা করি না। বরং ওর মতো একটা বউ হলেই হলো আমার। যদিও তা আমি আর কোনোদিনই খুঁজে পাচ্ছি না। দেখতে দেখতে উষা কলেজে উঠে গেল, আর উষা আপু দিন দিন সুন্দরী হতে লাগলো। এদিকে আমাদের এই এলাকায় জাতিভেদ যুগ যুগ ধরে এক বড় সমস্যা। আমি এই জাতভেদের বিরুদ্ধে রুখে দাঁড়াই, বামপন্থীদের পক্ষে চলে যাই। ফলে আমার সাথে জমিদার ঠাকুরদার বিরোধ বাধে। এরপর আমার বাপ ভাই সবাই আমার বিরুদ্ধে চলে যায়। ঠাকুরদার চাপে আমি বাবা মাকে ত্যাগ করতে বাধ্য হই। আমি মাসি বোন আর বড় বোন উষার কাছ থেকে বিদায় নিয়ে কলকাতা চলে আসি। এখন আমি সেখানে বিশাল বড় কোম্পানির ম্যানেজার। উষা পরিবারে একা হয়ে যায়। ওর বয়স তখন 24 বছর। রোজ 2 গ্রাম পেরিয়ে কলেজে পড়তে যায়। এর মাঝে এক সুদর্শন ছেলের সাথে তার প্রেম হয়ে যায়। ছেলেটা চেন্নাইতে ডাক্তারি পড়ে। দুজনে পালিয়ে বিয়ে করে। জমিদারের ভয়ে ছেলেটার পরিবার গ্রাম ছেড়ে পালিয়ে শহরে এক বস্তিতে আশ্রয় নেয়া। অনেক কষ্টে ছেলেটা পড়া চালিয়ে যায়। 1 বছর পর জমিদারের লোকরা একদিন ওর জামাইকে ধরে ফেলে। ওরা উষার বাবার নির্দেশে ছেলেটার 2 পা মেরুদণ্ড ভেঙে দেয়। উষা তখন 9 মাসের অন্তঃসত্ত্বা। ছেলেটাকে বাঁচাতে যে চিকিৎসার প্রয়োজন তা দেবার সামর্থ্য তার পরিবারের নেই। এমন বিপদের দিনে সে একজনকেই চিৎকার করে ডাকতে পারে, তার ছোট ভাই, অর্থাৎ আমাকে। স্বামীকে নিয়ে বোন কলকাতা আসে, আমাকে খুঁজে বের করে। আমি বোনের এই কষ্ট দেখে পাগল হয়ে যাই। আমি ওর স্বামীর চিকিৎসা করাই, কিন্তু আমার বোনকে স্বামীর পরিবার সহ একটা বস্তিতে থাকতে দেখে ভীষণ কষ্ট পাই। কিছুদিন পর উষা মা হয়। তার স্বামীও একই হাসপাতালে বাঁচা মরার লড়াই করছে। তখন উষার স্বামী বেঁচে উঠলেও চিরতরে পঙ্গু হয়ে যায়। আমি বোনকে বাচ্চা সহ আমার নিজের এক বাড়িতে চলে আসতে বলি, কিন্তু উষার স্বামী ছেড়ে কিভাবে আসবে? তাই পঙ্গু স্বামীকেও বোন নিয়ে আসতে চায়। আমিও মেনে নিই উষার কথা। উষার স্বামীর শরীর ভেঙে যায়, সুঠাম শরীর ভেঙে হাড় বিছার হয়ে যায়। অবশ্য কিছুদিনের মধ্যেই
উষা আবার তার স্বাভাবিক সৌন্দর্য ফিরে পায়, বরং দিনে দিনে তার রূপ আরও বাড়তে শুরু করে। কিন্তু বোনের স্বামী পঙ্গু হবার পর ওর জীবনের সব আনন্দ ধূলিসাৎ হয়ে গেল। জীবনটা দুঃখে ভরে গেল। একে তো শ্বশুর কোলে কেউ নেই যে আর্থিকভাবে সাহায্য করতে পারে, অন্যদিকে পঙ্গু স্বামীকে বিছানায় খাওয়া দাওয়া টয়লেট করানো। আমার বোনের মনটা দুর্বল হয়ে গেল, তার আনন্দ দুলিসাৎ হয়ে গেল। এদিকে আস্তে আস্তে আমার দৃষ্টি পড়ল আমার বোনের দিকে। বরং গ্রামে ফেলে আসা সেই কিশোরী বোনের চাইতে এখন আমার বোনকে অনেক সুন্দর লাগে। কিন্তু মনের মাঝে অনেক দ্বিধা কাজ করে। এই দোটানা কাটিয়ে অবশেষে সিদ্ধান্তই নিয়ে ফেলি, যা হয়। একবার বোনকে এইটুকু নিশ্চয়ই আমি আদায় করতে পারবো। বোনের কাছ থেকে এটা করে আর ওর কোনো ক্ষতি হবে না, বরং ওকে সহ ওর বাচ্চাকে স্বামীকে ভরণ পোষণ করার গুরু দায়িত্ব যখন আমি পালন করেছি, তাই আমি বিশেষ কিছু দাবি করতেই পারি। আমি ভেবে নিলাম আমি আমার বোনকে বলবো আমি তার কাছে কি চাই। আমি আমার বোনকে বলতেই হবে। তবে তাছাড়া আমার মনকে আমি স্থির করতে পারছি না। উষার চোখে আমার এই পরিবর্তন ঠিকই ধরা পড়ে, কিন্তু আমি এখন তার একমাত্র গুরুজন। তার উপর অনেক দাবি আছে আমার। ছোটখাটো বিষয় আমাকে আর কিছু বলতে পারে না আগের মতন। আশকারা পেয়ে আমি আরও এগিয়ে যাই। উষা কোনো মতে স্বাভাবিক আচরণ করে। পঙ্গু স্বামীর ঘরের রোগীর ঘরের মতো দুর্গন্ধ। সুস্থ মানুষ এ ঘরে থাকতে পারে না, আর বাচ্চা থাকলে অসুস্থ হয়ে যাবে। একদিন আমি সে ঘরে গিয়ে তা টের পেলাম। তারপর বাচ্চাটাকে নিয়ে অন্য ঘরে শুতে বললাম। উষাকে ওর স্বামীর জন্য বিশেষ বেডের ব্যবস্থা করা হলো। উষা যে ছোট ঘরে বাচ্চাটাকে নিয়ে থাকতে শুরু করলো, তার পাশেই আমার বড় স্টুডিও বেডরুম। মাঝে মধ্যে বোনকে ডেকে এনে দুজনে একসাথে টিভি শো দেখি। তখন বোনকে বলি আমি তোমার কাছে কিছু চাই, সেই সুযোগের অপেক্ষায় থাকি। এভাবে ধীরে ধীরে 6 মাস পর উষার জীবন থেকে তার স্বামী রোগে আরও দূরে সরে গেল, একটা বোঝায় পরিণত হলো। বোনের স্বামী এখন একেবারে বিছানা থেকে উঠতে পারে না, দিন দিন রোগে দুর্বল হয়ে গেছে। আমার বোন তখন অসহ্য যন্ত্রণায় ভুগতে থাকে। একদিন বোনকে নিয়ে টিভি দেখতে দেখতে আমি বোনকে বললাম, বোন আমার একটা কথা লাগবে। সে বল, কি কথা? আমি বললাম, আমি ছোটবেলা থেকেই তোমাকে অনেক ভালোবাসি, আর এখন তোমার অনেক কষ্ট, সেটা আমি সহ্য করতে পারছি না। বোন বল, আমার কপালে যা আছে তাই হবে। আমি বললাম, তোমাকে এভাবে কষ্টে আমি রাখতে পারি না। এই আমার বোন তখন বলল, এখন কি করতে চাস? আমি বললাম, তোমার স্বামী তো এখন বেঁচে খেকেও নেই, এখন তুমি সব কিছু থেকে বঞ্চিত, আর তাই বলছিলাম তুমি তোমার স্বামীর সাথে রাতে যা করো আমিও তা করতে চাই। এই কথা শোনার পর বোন ঘর থেকে বেরিয়ে বাচ্চার কাছে চলে গেল। আমার খুব খারাপ লাগলো, নিজেকে খুব ছোট মনে হতে লাগলো। আমার বোনের প্রতি আমার যে দুর্বলতা হয়েছে, যে কোনো সময় একটা অঘটন ঘটাতে পারি, এই ভেবে আমি চিন্তিত হয়ে গেলাম। বোন না চাইলে তাকে কষ্ট দিয়ে আমি কিছুতেই সুখে থাকতে পারবে না। পরদিন বোনকে সরি বলবো, তার সাথে কথা বলবো ঠিক করলাম। কিছুদিন পর আমি বললাম, দেখ এভাবে তোর জীবনটা একটা পঙ্গু স্বামীর জন্য নষ্ট করার কোনো মানে হয় না। তুই তোর স্বামীকে ওর বাবা মার কাছে দিয়ে আয় দেখাশোনার জন্য। টাকা পয়সা যা লাগে প্রতি মাসে আমি দেব। আর আমি যেহেতু তোকে মাঝে মধ্যে জ্বালাতন করি, তোর ভালো না লাগলে তুইও গ্রামে ঠাকুরদা বাবা মার কাছে ফিরে যেতে পারিস, তাতে তোর ভালোই হবে। উষা বল, আর আমার বাচ্চাটার কি হবে? আমি ওকে গ্রামে নিয়ে যাবি তোর সাথে? উষা, না, বাবা মা ওকে অনাথাশ্রমে দিয়ে দেবে, তারপর আমাকে আরেকটা বিয়ে দেবে। আমি, সেটা খারাপ হবে না, যেভাবে আছিস তার চাইতে ভালো থাকবি। অনাথাশ্রম থেকে ওকে নিশ্চয়ই বড় কোনো দম্পতি দত্তক নেবে। উষা, আমি হয়তো ভালো থাকবো, আমার বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। খারাপ কোনো লোক নিয়ে চাকর বাকর বানালে কি হবে? আমি, সেটা ভাবিনি, আমি আর একটু বড় হোক তারপর ভাবা যাবে। উষা, এখানে থাকাতে তোর খুব অসুবিধা হচ্ছে তাই না রাহুল? অনেক টাকা খরচা হচ্ছে। আমি, না না, তুই যা ভাবছিস তা না, তুই এখানে থাকলে আমি খুশি হব, কিন্তু আমার ব্যবহারে তুই কষ্ট পাস এটা আমি চাই না। উষা, তুই একটা বিয়ে কর না রাহুল। আমি, হঠাৎ এ কথা শুনে কাঁদতে লাগলাম। আমি কেন বিয়ে করব? কেন অন্য কোনো মেয়ে এসে তোকে এভাবে বাচ্চার স্বামী নিয়ে নিজের সংসারে থাকতে দেবে ভেবেছিস? উষা বল, আমি চলে যাব গ্রামে, বাচ্চাকে কাউকে দিয়ে দেব। সুন্দরী একটা বউ হলে তখন আমাকে না জ্বালিয়ে ওকে জ্বালাবি তুই। আমি, চলে যাব, বাচ্চাকে দিয়ে দেব বললেই হলো? এত সহজ বাজে কথা অন্য মেয়েকে দিয়ে আমার হবে না, আমার শুধু তোকে চাই। তুই কি পাগল হয়ে গেছিস? আমি, আর তুই ভাই বোনের মধ্যে এসব হয় না? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আমি ছোটবেলা থেকেই তোমাকে অনেক ভালোবাসি। ভাই, এসব কেউ বলে না। লক্ষ্মী ভাই আমার, তোকে আমি খুব সুন্দর দেখে একটা বিয়ে করাবো। তাও ভাই, তুই এখন এসব বলিস না, তুই আমার ভাই। আমি মানি না, ভাই আর বোন হোক, আমি তোকেই চাই। উষা বল, কি যে বলিস না তুই?
রাহুল, আমাকে দিয়ে তো তোর বউয়ের কাজ হবে নাকি? বিয়ে তো একদিন তোকে করতেই হবে। আমি অনেক হয়েছে নে, বিয়ে যেদিন করব সেদিন দেখা যাবে। করছি না তাই তুই তোর বাচ্চাটা নিয়ে এখানে ভালোই আছিস। খাল কেটে কুমির আনার দরকার কি তোর? তোর চাইতে সুন্দরী কোনো মেয়ে আছে নাকি যে বিয়ে করব? উষা, ধাত, দেখ রাহুল, আমার সাথে অমন অশব্দ কথা বলবি না। উষা লজ্জা পেয়ে অথবা রাগ করে ঘর ছেড়ে বেরিয়ে গেল। ছোট ভাইয়ের এই আবদার আমার আর ভালো লাগে না। আমি যে এখন কি করি? পরদিন রাহুল অফিস থেকে ফিরে বোনের ঘরে গেল খাবার দিতে বলবে বলে। আমি, খাবার দে উষা। উষা, আসছি। রাহুল বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে তারপর বোন আমাকে খাবার দিল। খাবার পর আমি বোনকে আমার ঘরে আসতে বললাম। বিছানায় শুয়ে কি করতে বলবো সেটা ভাবতে লাগলাম। আমি বললাম, আমার মাথাটায় আজ প্রচণ্ড ব্যথা, আমার মাথাটা একটু মালিশ করে দিবা? আমি আমার ভাইয়ের মাথায় মেসেজ করে দিচ্ছিলাম। ভাই তখন বলল, বোন তোর হাতে জাদু আছে, তুই আমার মাথাটা একটু মালিশ করে দিতেই মাথার ব্যথা চলে গেছে। তারপর আমি ঘুমিয়ে গেলাম। রাত যখন 2টা বাজে তখন আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম আমার বোন ঘুমিয়ে আছে। আমি আমার বোনকে দেখে আশ্চর্য হলাম। মনে হয় আল্লাহ নিজভাবে তাকে বানিয়েছে। আমি আর কিছুই ভাবতে পারছি না। আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আমি আর কিছুই না ভেবে আস্তে আস্তে বিছানা থেকে উঠে বসলাম। আমি দরজাটা লক করতে ভুলে গেছি। আর তাই দরজার কাছে গেলাম, দরজাটা লক করে আবার বিছানায় এসে বসলাম। তারপর আমি তার ঘনিষ্ঠ হতে শুরু করলাম। বোন তখন বিছানা থেকে উঠে আমায় বলল, তুই এখনো ঘুমাসনি? আমি বোনকে বললাম, আমার কিছুতেই ঘুম আসছে না। আমার বোন বলল, তাহলে কি করলে তোর ঘুম আসবে শুনি? আমি বললাম, আমি তোমাকে বউ হিসেবে দেখতে চাই, তাহলেই আমার ঘুম হবে। ঠিক আছে, তুই জানতে কিনা জানিস না আমি তোর আপন বোন না। আমাকে অনাথ থেকে তোর বাবা নিয়ে আসছিল। তোর বাবা একজন দয়ালু মানুষ, আর তাই আমাকে একদিন রাস্তায় কান্না করতে দেখে আমায় তোদের বাড়িতে নিয়ে আসে। আমার বয়স তখন 5 কি হবে। আমার মা বাবাকে আমি জানতাম না, আর তাই তো আমি আমার বাচ্চাকে ছেড়ে আমি নতুন বিয়ে করতে পারবো না, তাকে অনাথে দিতে পারবো না। অনাথে থাকার কষ্ট আমি বুঝি, কারণ আমি অনাথই ছিলাম। আর তাই আমিও তোকে চাই, তুই আমার পাশে থাকলে আমার সন্তানটাকে মানুষ করতে পারবো। আর তাই তোর প্রস্তাব আমি মেনে নিলাম।